মিসির, তুমি হঠাৎ এখানে কেন এলে? সারিকা ভীষণ অবাক হয়েছে। স্বামীর সাথে তার কথা হয়েছিল আজ সকালে, কিন্তু বরিশালে আসার ব্যাপারে কিছু জানি। আর জন্মদিন, নিজেই সেটা বেমালুম ভুলে বসেছে সারিকা। মিসির কয়েক পা এগিয়ে এলো, তার চেহারা নমনীয়, ছোটে মৃদু হাসে। কেন? ভুল কিছু করে ফেলেছি? একটি ছোক দিল সারিকা, মাথা দোলালো। টেবিল থেকে ফুলের বুকে চা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসল। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত আমি জানি, এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্য সঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের না করতে পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস। তুমি নিশ্চয়ই ক্লান্ত। আসো, কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকে চা নিয়ে রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিসির তাকে বরাবরের মতো নিঃশব্দে অনুসরণ করবে, কিন্তু মিসির গেল না। স্বাভাবিক নয়নে তাকে দেখলো। মেয়েটা কত ভাবলেশীন। পছন্দের মানুষের উপহার মেয়েরা খুশি হয়, অনেক উত্তেজিত হয়ে থাকে অনেকে। অন্তত সারিকা সেই ধরনের মেয়েই সে জানে। অথচ মিসিরের এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতে উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিজের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমন সময় উপরতলা থেকে তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। উভয় জমে গেল, মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদেই সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধা, চেহারা মৃদু আতঙ্ক। বাবু তো কাঁদতেছে। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সারিকা ছুটে যেতে দেরি হলো না। মিসিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। উভয়ে উপরে রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে ইজান। এক হাত দিয়ে নিজের মাথার চুল টেনে ধরে নিজেই কাঁদছে। সেই ব্যথায় নিজেই কেঁদে অস্থির হচ্ছে। একটি দীর্ঘশ্বাস ফেললো সারিকা। ফুলের বুকেট একপাশে শোকেসের উপর রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল ইজানকে কোলে নিয়ে যত্ন করে আঙুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেন নিয়ে এসেছে আমাদের বংশের চেরাগ হতে। একেই বলে খাল কেটে কুমির না আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। বাবা ইজান নিজের তৈরি করা বিপদ থেকে নিজেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফোপাতে ফোপাতে ফুপির কাঁধে মুখ গুজল। সারিকা তার পিছে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না, এই যে ফুপিমণি এখানে। ইজান ইজা স্ট্রং বয়। কে সাহসী? ইজান সোনা সাহসী। কে ভালো পেবে? আমার কুচুপু সোনা ভালো পেবে। মিসির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালে ভাঁজ মিলিয়ে গেল। চোখের দৃষ্টিতে আরাম ভর করলো। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়ে সে দৃশ্যটা দেখে গেল। সারিকা এবং তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজান তাকে ভীষণ ভিন্ন একটি কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে সবটা অন্যরকম ভাবে হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো? সারিকাকে নিজের সন্তানে মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষ বোধহয় জীবনে এমন একটা পর্যায়ে ভেতর দিয়ে যায় যখন তার সন্তান নিয়ে অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিসিরের হচ্ছে। আর চোখে মিসির তাকালো সুগন্ধার দিকে। ইজানের কান্না থেমে যাওয়ায় স্বস্তি পেয়েছে মেয়েছে। মিসির গলা খাকারি দিয়ে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিসির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সুগন্ধি বলে ডাকে, তাতে কেমন যেন ভাইস্বরূপ আদর মিশানো। এই লোকটাকে খুব পছন্দ তার। মুখটা দেখলেই কেমন যেন সমান আসে। সুগন্ধা মুচকি এসে বলে, এখনই চাইতেছি ভাইয়া। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিসির সংক্ষিপ্ত একটি নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো। ধীরে ধীরে এগিয়ে গেল স্ত্রীর কাছে। সারিকা তখন জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান জ্যাপ জ্যাপ করে শূন্যের উদ্দেশ্যে চেয়ে আছে। মিসির সন্নিকটে দাঁড়ালো, একটি হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গাল। ছোট শিশুটি তার হাতে লম্বা তর্জনী আঙুলটা আঁকড়ে ধরল তৎক্ষণাৎ, যেন অতি আকর্ষণীয় খেলনাটি সে। একগাল হাসলো মেসে, ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেলো, নিজের আঙুলটা উৎসর্গ করলো তার খেলায়। সারিকা গোটা ঘটনাটা নিঃশব্দে চেয়ে দেখলো। মিসিরকে আজ কেমন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলে মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে। মন্তব্য না করে পারল না সে। মিসির ইজানের দিকে চেয়েই জবাব দিল, ভাবলে ভাবুক দেখাতে পারে। কি ভাবছো? তোমাকে মায়ের রূপে কেমন লাগতে পারে সেটা।
সারিকা স্তব্ধ হয়ে গেল। নিরেট আঁখি মেলে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিসির মুখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বললাম, আবার কেন যেন মনে হয় আমি যতটা নরভরে বাবা হব, তুমি ঠিক ততটাই ভালো মা হবে সারিকা। ওই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটি শব্দ উচ্চারিত হলো না, পারল না। সে বুকের ভেতর ক্রমশ একটা ভারী চাপ জেগে বসলো তার। পার্টি এখন তঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলো, নিজের চোখে কখনোই দেখা হয়নি ইরামের। আজ দেখে নিল। হলের ভিতর যেন একটি কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিক কম্পোজ করা হয়েছে যে কানে গেলে আপনি মানুষের নাচ উঠে যায়। এই কম্পোজিং এর কাজটা সূক্ষ্ম, সকলে পারে না, তাই সবাই ডিজে হয় না। যদিও এই দেশে ডিজে মানে একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনো নতুন। সাইবারের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইরামের। এদেশে ডিজে মানুষ মানে সহজ কিছু ভাবে, অ্যাপ দিয়ে তালের বিট বসিয়ে বিয়েবাড়ির মিউজিক বক্স ছেড়ে দিলেই হয়, অথচ জিনিসটা মোটেও তেমন না। ডিজে আর 5 জন শিল্পীদের মতন একজন আর্টিস্ট ইচ্ছা মতো বিট বসালেই হয় না, বরং ভেতরেও নিজস্ব সৃজনশীলতা থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোলা দেয় না, সে যতই বিচ হোক না কেন। এর নির্দিষ্ট সমীকরণ ডিজেই পৌঁছে জানে, চর্চা করে। সামনে বিশাল কঞ্চল, প্যানেলের হাজার হাজার বোতাম, সারাটা সময় জুড়ে এমনি এমনি স্টাইলের জন্য নড়াচড়া করে না সে। গণিতের মতো এখানেও সূত্র আছে। কোন বোতাম কতটুকু সরলে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে, এই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থেকে থাকলে এক্ষেত্রে সাইবান সেটাই। লাল নীল বাতি ঝলমলের চোখে মাঝে মাঝে ধাঁধিয়ে যাচ্ছে ইরামের। তবুও সে দেখছে চারিপাশ উন্মাদনা। সাইবান অন্য কোনো মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজ করা একটা ট্র্যাক চালিয়েছে। তাতেই সাইবান বাঁধনহারা পাখির মতো নিচে চলেছে। তালে তালে ইংরেজি আর উদ্ভট ফ্রেঞ্চ মতন মিশ্রিত কোনো একটা ভাষায় কি যেন লাইন বলে যাচ্ছে। ইরামের যে ভাষা যে ভালো লাগছে তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্ফ ঝম্প তার ঠিক পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময় দেখাচ্ছে তাকে। বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলায় এখন শুধু পলস শার্ট পরে, তাতে শক্তিশালী বাহুজোর একেবারে উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যান্যদের আনন্দ দিতে ঘুরে ঘুরে নেচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারেই লেপটে গিয়েছে। কপালে চুলগুলো আজ ভেজা হয়ে লুটিয়ে আছে লালচে আলোয়। দৃশ্যটা ইরামের নিজের কাছেই কেমন মোহনীয় লাগছে, অন্যদের কথা তো বাদ। স্টেজের উপরে এবং চারিপাশে মেয়েরা ঘুরে ঘুরে নাচছে। বিশেষ করে অনেকেই সাইবান একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসেবে কারো আনন্দে বাধা দেওয়ার সুযোগটাই নেই এখানে। ইরাম যে সমস্ত ভিডিও রিসার্চ করার সময় দেখেছে, তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে অ্যালকোহলের ছেলে মেয়েদের বেহায়াপনা। কিন্তু এই পার্টিতে সেই সব নেই। এখানে শুধু উম্মাদ নৃত্য করারই জায়গা আছে। প্রয়োজনীয় ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কসই সহ পাওয়া যাবে। তবুও সাইবানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়া ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে হ্যান্ডসাম সুন্দর ছেলে, ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কি আছে? ডিজেকে নিজের মতো নাচলেই তো হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজেদের মতন করে গ্রুপ করে নাচছে। বাকিরা অমন কেন হতে পারছে না? এই কারণে ইরাম কিছুই উপভোগ করতে পারছে না। উপরন্তু লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলের মুখই বন্ধ হয়ে গিয়েছে। কেউ আর একটা কথাও বলেনি। অনেকে বরং এসে ইরামের প্রশংসা করে গিয়েছে, কোথায় নাচ শিখেছে, কি কি জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কারো কটূক্তির প্রভাবে। সেটা ইরাম জানে। সেই কটূক্তিকারী এখন এমন উম্মাদ প্রাঙ্গণের ভেতরেও এক কোনায় থম মেরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তিপূর্ণ মুখটা দেখে না চাইতো খানিক চাপা আনন্দ পেল ইরাম।
সেই যে নিজের বান্ধবী রিসাকে বলে এসব ঘাটিয়েছে সেটা বোঝাই যায়। না হলে মানুষ সমালোচনা করলেও এমন মুখের উপর বলে খুব কম, সমালোচনা হয় আড়ালে। কি ভাবছো? প্রশ্নটা ইরামকে বাস্তবে ফিরিয়ে আনল। পাশে দাঁড়ানো কায়সানকে দেখলো সে। বন্ধুর জোরাজোরিতে একটু আগেই ছেলেটা নাচতে যেতে বাধ্য হয়েছিল, এইমাত্র এসে দাঁড়ালো ইরামের পাশে। হালকা ঘেমে গিয়েছে, কপালে চিকচিক করছে, তা চোচে জিভ বোলানোর কারণে আলো আধারিত জল জল দেখাচ্ছে। সাতটা গায়ে আটোসাটো হয়ে পড়েছে। ইরাম চোখ ফিরিয়ে নিজের হাতের এক পিস কাবাবের দিকে তাকালো। বিশেষ নাচানাচি কাজ নেই তার, তাই খাবারই মনোযোগ দেবে ভেবেছিল। তেমন কিছু না। বলে সে কাবাবটা একটু মুখে পড়িয়ে দিল। চিবানোর সময় কাঠবেলির মতন গাল ফুলে উঠল তার। দৃশ্যটা কায়সান মোলায়েম হাসি নিয়ে দেখল। একটি আঙুল তুলে না পারতে ছোট্ট একটা গুঁতোই দিল ইরামের গালে। রমণী অবাক হয়ে তৎক্ষণাৎ দুপা সরে গেল। তবদা খেয়ে চেয়ে রইল কায়সান, এবার শব্দ করে হাসল। কাঠবিড়ালির মতো গাল ফুলিয়ে খাও তুমি। ইরাম খাবারটুকু গিলে ফেলল। খাওয়ার কাজ নেই, এত ফোলাফুলি দেখে কাজ কি? কায়সানের হাসির বিস্তৃত হলো, তবে সে দূরত্ব মেটালো না। সেখানে দাঁড়িয়ে থাকলো, বুকে দুবাহু বেঁধে একবার মাথা কাত করে স্টেজের দিকে তাকালো। তুমি যদি নাচটাকে চেঞ্জ করতে পারতে তাহলে আজ প্রফেশনাল ডান্সার হতে পারতে। ইরাম কোনো মন্তব্য করলো না, আরেক পিস শিক কাবাব তুলে নিল। এই কাবাবটা তার ভালোই লাগছে। তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা একদম অপ্রত্যাশিত, বিশেষ করে কায়সানের কাছ থেকে। তাই তো ইরাম থমকে গেল। অর্ধেক কাবাব মুখে নিয়ে ঘুরে দাঁড়ালো। অবাক নয়নে দেখলো ট্রেনারকে। কায়সান উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। এর আগে এমন ব্যক্তিগত প্রশ্ন করেনি কখনো এই পুরুষটি। আজ করার কারণ কি? নাচের জন্য, নাকি সাইবানের বক্তব্য তার উপর প্রভাব ফেলেছে? ইরাম কোনো জবাব দিচ্ছে না দেখে কায়সান মৃদু হেসে সোজা হয়ে দাঁড়ালো। টু বি অনেস্ট ইরাম, আমার আজকাল মনে হয় তুমি খুব ভালো আছো। আর যদি তুমি ভালো থাকো তাহলে এভরিথিং এলস ডাজন্ট ম্যাটার, সেটা হোক সম্পর্কের অসমতা বা অন্য কিছু। ভালো আছি। বিড়বিড় করলো ইরাম। প্রশ্নটা কায়সানের থেকে নিজেকেই বেশি করলো সে। তাকে দেখে সত্যি মনে হয় সে ভালো আছে। এই পরিবর্তনটা কবে হলো? ইরাম নিজেই কি বিশেষ খেয়াল করেনি? আজকাল একটু বেশি হাসা হয়, বেশি প্রত্যাশা রাখা হয়। বুকের ভেতর কেমন যেন আনচান করে উঠলো তার। অজান্তেই চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে, যেখানে সাইবান কানে হেডফোন গুঁজে কন্ট্রোল প্যানেলের উপর ঝুঁকে আছে। মিউজিকের তালে তালে দুলে উঠছে সে। আলাদিন, আলাদিন। চারপাশ উল্লাস ধ্বনিতে ফেটে পড়ছে। মিউজিক পরিবর্তন হয়ে বহুল জনপ্রিয় একটা গানের সুর বেজে উঠল। তাতে সকলে চিৎকার করে উল্লাস প্রকাশ করলো। স্টেজের উপর উঠে গেল অনেকে। সাইবানকে ঘিরে তাদের আগ্রহের শেষ নেই। হেলে দুলে নাচছে সকলে। অনেকে আবার অনুরোধ করে সেলফিও তুলে নিচ্ছে। সবকিছু ইরামের ভেতরে কেমন যেন জটলা পাকিয়ে গেল। কায়সানকে কোনো উত্তর করলো না, তার করাই হলো না আর। অর্ধেক কাবাব প্লেটে রেখেই দিল ইরাম। উল্টো ঘুরে গেল। ভিড় পেরিয়ে সকলের মাঝ থেকে এক প্রকার দৌড়ে এসে বেরিয়ে গেল হল থেকে। হলের পেছনে ছোট্ট একটা লেক আছে। এক পাশের তীরে শান বাঁধানো পথ। সেই পথের উপরে বেশ কয়েকটি স্ট্রিট লাইট, অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটি স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছে সেই হিসেব নেই, তবে ভালো লাগছে তার। লেকের উপর থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। ভেতরের উচ্চ শব্দ এবং কলরবের আড়ালে এক টুকরো শান্তির জায়গা। বাতাসের সাথে সাথে ইরামের শাড়ির আঁচল এবং খোলা চুল দুলছে। সারিকাকে ফোন করেছে সে। রমণী জানিয়েছে ইজান ঠিকঠাক আছে, নিজে নিজে খেলছে, তাই বিশেষ চিন্তা আর তার হচ্ছে না। তার মাথায় শুধু কায়সানের কথাগুলো ঘুরছে। সে যেমন করে বলল, বাইরের সব মানুষের কাছেই কি তেমনটাই মনে হয়? প্রশ্নটা কেন ইরামকে এতখানি ভাবাচ্ছে সে নিজেও বলতে পারবে না। হুট করে এই পদশব্দ ভেসে এলো ইরামের কানে। পুরোপুরি না ঘুরে সে শুধু মাথাটা হেলিয়ে পেছনে তাকালো। অপ্রত্যাশিত দৃশ্যটাকে দেখে তাকে বিস্মিত করলো। লম্বা লম্বা পা ফেলে হেঁটে আসছে সাইবান। গায়ের পলো শার্টটাও খুলে ফেলেছে। এখন শুধু কালো একটা ট্যাঙ্ক টপ আর গ্যাবাজিং পরনে, মাথায় ক্যাপ।
শো ফেলে চলে এসেছে নাকি? তুমি আ আ ইরাম জিজ্ঞেস করতে চাচ্ছিল কিন্তু পুরোটা উচ্চারণ করার সময় পেল না। সাইবনের শক্তিশালী হাত তার থুতনি চেপেই ধরল, মুখটা কাছে টেনে নিল। কোনো কথাবার্তা ছাড়াই সে ঠোঁট বসিয়ে দিল ইরামের গালে। হতচকিত হয়ে গেল রমণী। স্বামীর বাহু চেপে ধরল, কিন্তু ছাড়ানো গেল না নিজেকে। অপর হাতটি দিয়ে ইরামের দুই হাত একত্র করে চেপে রেখে সাইবান তার গালে একের পর এক চুমু খেতে লাগলো। শুধুমাত্র আলতো কিছু ছোঁয়া নয়, বরং ডান গালের একই জায়গায় বারবার গভীরভাবে চুম্বন করে গেল সে, যেন কিছু একটা ঘষে মেজে মুছে ফেলতে চাইছে। এতটাই জোর এই অস্বাভাবিক আদরে যে ইরাম হাঁসফাঁস করে উঠল। সাইবানের কাঁধ খামচে ধরল, কি করছো? ছাড়ো। কিন্তু সাইবান ছাড়ল না। এবার তার গালে আলতো করে কামড় বসিয়ে অসম্ভব গভীর এক গলায় বলল, পরের বার আমি ছাড়া কেউ এই গাল ছুঁয়ে দিলে বিষয়টা শুধু চুমুতে শেষ হবে না। ইরামের চোখ জোড়া প্রসারিত হলো। কায়সান কিছুক্ষণ আগে আঙ্গুল দিয়ে তার ফোলা গাল ছুঁয়ে দিয়েছিল, এই জন্য কি এত আক্রোশ? সে কুচকে ফেলল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে টের পেয়ে সাইবান শেষ একটি শুষ্ক চুমু দিয়ে সরে দাঁড়ালো। ইরাম তৎক্ষণাৎ গাল চেপে ধরল নিজের। কেমন গরম হয়ে গিয়েছে এই জায়গাটা, নিশ্চয়ই লাল হয়ে উঠেছে। কিন্তু লজ্জার কারণে তার দেখতে ইচ্ছে হলো না, কিন্তু অভিমানটাও হলো। তাই সটন উল্টো ঘুরে গেল ইরাম, ঠোঁট ফুলিয়ে লেকের পানির দিকে তাকিয়ে এলো। কায়সানকে কি সে যেচে যেচে নিজেকে ছুতে বলেছে? ইরাম মনে মনে ভাবছে, সাইবান যে হাজারটা মেয়ের সাথে নাচলো তার বেলা। ও, সে তো আবার ডিজে, জনপ্রিয় মানুষ, মেয়েরা পাত্তা দেবে অত্যন্ত স্বাভাবিক। আমি ব্যাকডেটেড, ছোটখাটো বিষয় নিয়ে বুম হয়ে বসে থাকি, যত সব। একটা কথাও ইরাম মুখে উচ্চারণ করেনি, অথচ সাইবান তার চেহারা দেখে গড় গড় করে সব পড়ে ফেললো যেন। একটি নিঃশ্বাস ফেললো সে, হাতের উঁচু পিছে ঠোঁট মুছে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগের উগ্র ভাবটা এখন আর নেই তার মাঝে। জেলাস? সাইবানের নরম গলা শুনতেই ইরামের ক্রোধের মাত্রাটা বেড়ে গেল। ঝাঁঝ নিয়ে বললাম, হিংসা? আমি? কেন মনে হলো তোমার আমার আবার সেই অধিকার আছে নাকি? তোমারই সব অধিকার। পরপুরুষ ছুঁয়ে দিলে মাথায় আগুন জ্বলে যায়। নিজের ঠিকই ধেই ধেই করে নেচে বেড়ানো হয় না, তখন সেটা হয়ে যায় শুধু প্রফেশন, যত সব। ইরামের ঝাঁজটা বেশ উপভোগ করলো সাইবান। আগে তো কিছুই প্রকাশ করতো না, এখন অভিমান হলেও করে। অর্ধাঙ্গিনীর কাছে সরে দাঁড়ালো সে, কাঁধে কাঁধ ছুঁয়ে যেতে ইরাম সরে দাঁড়াতে চাইল, কিন্তু গোত্তা খেলো স্ট্রিট লাইটের খাম্পায়, সরার মতো জায়গা নেই। ডু ইউ হেট মাই প্রফেশন? কথাটা ইরামকে অবাক করলো। সরু দৃষ্টিতে তাকালো সে সাইবানের দিকে। ছেলেটাকে এখন একদম শান্ত দেখাচ্ছে, গভীর চোখে তাকিয়ে আছে সে অর্ধাঙ্গিনীর দিকে। টেল মি মাই প্রেশিয়াস, ডু ইউ হেট ইট? ইরাম একটি ছোক কিল। বিষয়টা আর রাগ অভিমানে সীমাবদ্ধ নেই, খুনছুটিও নয়, বরং সৎ অনুভূতি। হেট অনেক শক্তিশালী একটা শব্দ। আমি ঘৃণা করি না, শুধু মেনে নিতে বেগ পোহাতে হচ্ছে একটু, এটাই। সাইবান এবার সরাসরি ইরামের সামনে এসে দাঁড়ালো। স্ত্রীর মুখটা নিজের বিশাল দুই হাতের আঁচলায় তুলে চোখে চোখ রাখল। এটাই আমার জীবন, আমার চরিত্র। ইরাম ক্ষণিকের জন্য চোখ সরিয়ে নিতেই তার কানে দ্বিতীয় দফায় ভেসে এলো। তবে তার অর্থ এই নয় যে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ঝট করে ফিরে তাকালো ইরাম। সাইবানের চোখ জোড়া গুরুতর মাত্রায় গভীর, রং কালো, কিন্তু ওই কালোর মাঝেও কেমন একটা ঐন্দ্রজালিক ভাব। আপনার সমস্যা হলে আমি পরের বার থেকে স্টেজের ওপর কাউকে অ্যালাউ করব না। ঝুঁকে এলো সাইবান, অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ছেঁকালো। মেয়েরা আমাকে পছন্দ করে, কিন্তু সেটা অন্যরকম পছন্দ করা। তারা আমার বাহ্যিক খোলস দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার মিউজিক দেখে আমাকে ভালোবাসে। আমি কাউকে ঠেকাতে পারি না। কেন জানেন? কারণ তারা আমার ফ্যান। তারা আমার সাথে ছবি তুলবে, দুটো গল্প করবে, এটা তাদের স্বপ্ন। তাছাড়া এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার। আমার শোয়ের ছবি, সেলফি বিভিন্ন জায়গায় আপলোড হলে নতুন নতুন মানুষ আমায় চিনবে, জানবে। এইটুকুই আমার লাভ। আই সোয়ার, এর বাইরে কাউকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা আমার মাথায় কোনো দিনও ছিল না, থাকে না, থাকবেও না। আপনি যতবার শুনতে চাইবেন আমি ততবার চিৎকার করে বলবো, আমি শুধু আপনাকেই চিনি, আপনাকেই জানি এবং আপনাকেই মানি।
সাইবানের কণ্ঠস্বর অনন্য হয়ে উঠল বুঝে। কেমন আকাশের মতন উদার এবং বিশাল শোনালো তার আওয়াজটা, ভাবগম্ভীর এবং প্রাণোদ্দীপক। আমাকে রমণীর সমুদ্রে ফেলে দেয়া হলেও চোখ বুঝে আমি শুধু আপনাকেই কল্পনা করে যাব, কারণ আপনি আমার আস্ত একটা শখের নারী। ইরাম কেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। বুকের মাঝে তীব্র ছেউ উঠল, আবেগের ছেউ। না চাইতেও দ্বিতীয় একটি পুরুষের কথা তার মাথায় এলো। অরণ্য কি কোনোদিনও তাকে এভাবে বলেছিল? কোনোদিন এত আকুল হয়ে মনের কথা জানিয়েছিল? অন্তত ইরামের শান্তির জন্য হলেও তৎক্ষণাৎ মাথা ছাড়লো রমণী। না, ভাবা যাবে না ওই জঘন্য পুরুষটার কথা। সে এই মায়াবী পুরুষটির সামনে ভাববেই না, আর তুলনা করবে না কোনো কিছুতেই, কারণ এই তুলনা চলে না। আর চোখ মেলে সে সাইবানের দৃষ্টি মাঝে তাকালো, বিস্ময় এবং মুগ্ধতার মিশ্রণ নিয়ে শোনালো। শখের নারী হলাম কবে? এতদিন কোথায় ছিলে তুমি, এবং তোমার এত সাধের শখ? সাইবান হাত তুলে ইরামের উঠতে থাকা চুলগুলো গুছিয়ে আনলো কানের পিছে, সযত্নে গুজিয়ে দিয়ে সেই কানের লতিতে ঠুটছি জানালো। আমি আপনার বইয়ের ভূমিকায় ছিলাম, শুধু আপনি কখনো পৃষ্ঠা উল্টে দেখেননি। স্তব্ধ হয়ে রইল ইরাম, নিষ্পলক চেয়ে রইল স্বামীর মুখপানে। তোমার কথাগুলো আজ গুরুতর শোনাচ্ছে। গুরুতর কথা বলছি তাই, মজা করছি না। আর কত গুরুতর ভাবে বললে আপনি বুঝবেন? ইরামের কোমরে দুই বাহু পেঁচিয়ে তাকে কাছে টেনে নিল সাইবান, একদম শান্ত চেহারা বিনা দ্বিধায় জানালো। জন্মের সময় 7টা থাপ্পড় খাওয়ার পর কেঁদেছি, 7টা স্কুলে লটারি হওয়ার পর 7ম স্কুলে ভর্তি হতে পেরেছি, ক্লাস 7-এ প্রথমবারের মতন পুরো ক্লাসে রোল 1 হয়েছি, বারবার রিজেক্ট হওয়ার পরও 7ম বারে প্রথম শোয়ের অফার পেয়েছি। এই শোয়ের পারিশ্রমিক ছিল 7,000 টাকা। 7 সবসময় আমার জন্য লাকি নাম্বার, ঠিক তেমনভাবে আপনিও। ইরাম কোনো কিছু বলতেই পারল না। সাইবান ঝুঁকে এসে তার কপালে কপাল ছেকালো। আপনি বলেছিলেন যদি আমি না চাই তাহলে আমার জীবন থেকে চলে যাবেন। আজ আমি বলছি আপনাকে আমার চাই, যাবেন না ইরাম। ছেলেটা কখনো তাকে শুধু নাম ধরে ডাকেনি, ছোটবেলায় আপু ডাকতো, এখনো মাঝে মাঝে মধ্যে আপুই ডাকে, আবার বেশি পিনিক উঠে গেলে মাই প্রেশিয়াস হ্যান ত্যান কত কিছু বলে, কিন্তু নাম ইরাম, এটা কি প্রথমবার নাকি সেটাও ইরামের মনে নেই। তবে ওই কঞ্চে নিজের নামটা বুকের মাঝে বুঝি ঘূর্ণি পাক খেলিয়েই দিল। সাইবান গম্ভীর গলায় বলল, আমি আর কোনো ডিল চাই না, আমি শুধু আপনাকে চাই আর পোটলাকে চাই, একান্ত নিজের করে। ইরামের গলায় বুঝি শব্দরা সব আটকে গেল। মনে হলো এই তো যেন সেদিনও বাড়ির হল রুমে দাঁড়িয়ে সে এই ছেলেটাকে বলেছিল ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে সে সব কিছু ছেড়ে দেবে, মুক্তি দেবে সাইবানকে। কিন্তু আদৌ কি পারবে ইরাম এই পর্যায়ে এসে? আর তোমার প্রফেশনাল হাজব্যান্ড প্ল্যানের কি হবে? না চাইতো ওই মুখ ফসকে বলে ফেললো ইরাম, তাতে ফিউ কুচকে ফেললো সাইবান। তির্যক হাসল, পরক্ষণে স্ত্রীকে অত্যন্ত কাছে টেনে নিল, মিশিয়ে ফেললো নিজের শরীরের সঙ্গে। স্ট্রিট লাইটের মৃদু হলদেটে আলো যেন গলিত স্বর্ণের মতন তাদের রাঙিয়ে তোলা। হব আপনার প্রফেশনাল হাজব্যান্ড, বিনিময়ে না হয় প্রতিদিন 3 বেলা করে চুমুর বেতন দেবেন। সাইবান আলাদিন ছেলেটা যেন আস্ত একটা রহস্যের বাক্স, অদ্ভুতের এক গোলক ধাঁধা, যাকে ইরাম যত সমাধান করতে চায় ততই নতুন নতুন ধাঁধার মায়া জড়িয়ে যায়। যখনই মনে হয় ব্যাস এইটুকুই, এর চেয়ে বেশি অন্যান্য সাধারণ হওয়া সম্ভব নয়, কিন্তু তখনই সাইবান এমন কিছু করে বসে যে ইরাম আশ্চর্যত হতে বাধ্য হয়। এই ছেলেটার লিমিট কতটুকু জানা নেই ইরামের। গিজার বসানোর কারণে পানিটা উষ্ণ, রাতের বেলায় শরীর ছুঁয়ে যেতেই কেমন আরাম বোধ হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাক ভেজা হয়ে রাতের সকল ক্লান্তি ধুয়ে মুছে ফেলছে ইরাম। লেকের ধারে স্ট্রিট লাইটের নিচে স্বামীর বলে যাওয়া কথাগুলো বারবার তার কানে বেজে চলেছে। আমি কোনো ডিল চাই না, আমার শুধু আপনাকে আর পোটলাকে চাই। ছেলেটার প্রতি কোনো কালেই কোনো প্রত্যাশা রাখেনি ইরাম, অথচ সে তার প্রত্যাশাকে দুমড়ে মুচড়ে বুড়ো আঙুল দেখিয়ে উঠে গিয়ে সব কিছুর ঊর্ধ্বে।
একজন যুবকের পক্ষে কি আদৌ সম্ভব এভাবে চিন্তা ভাবনা করা? একজন ডিভোর্সি নারী, বয়সে বড়, অন্য এক পুরুষের ঔরসজাত সন্তান, এত কিছু মেনে নিয়ে কি সত্যি সব কিছুকে নিজস্ব বলে আপন করে নেওয়া যায়? ইরাম যে শঙ্কায় এত মাস ভুগে এসেছে, সেই শঙ্কাগুলো সাইবানের আবেদনে কেমন যেন ফিকে হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা ফুলের ঊর্ধ্বে নয়, যেমন নয় ইরাম নিজেও, কিন্তু সে তো নিজের ভুলগুলোকে কোনোদিন যথাযথ ধরে বসে থাকেনি। তথাকথিত মেল ইগো ছেলেটার চালচলনে কোনোদিনও প্রকাশ পায়নি, অথচ ইরাম তো সেই হিসেবে নিজের ভুলগুলোকে ঠিকঠাক নিয়ন্ত্রণই করতে পারেনি। তারপরেও কি ছেলেটা কোনোদিন পিছিয়ে গিয়েছে? বরং ইরাম 2 পা পেছালে সাইবান 4 পা এগিয়ে এসেছে। উষ্ণ পানি ইরামের ত্বক ছুঁয়ে গেল, শ্যামলা ত্বকে লালচে বরণ ফুটল। শুধু শরীর নয়, আজ উষ্ণতা ছুঁয়েছে তার অন্তরকে। জীবনে আরও একবার নতুন রঙে রাঙাতে ইচ্ছে করছে তার। খুব কি ভুল হবে যদি আরেকটিবার বিশ্বাস করা যায়? এক যুবক তার প্রতিজ্ঞায় চির ধরিয়ে ফেলেছে। বাদ বসানো অনুভূতিগুলো কেমন জোয়ারে পরিণত হয়েছে। এই তাণ্ডব ইরামের মনের দুর্গ নাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, স্বভাবে সে বেপরা, অপ্রতিরোধ, গেঞ্জি ওফস জেনজে, তবে নিজের পরিবারের ক্ষেত্রে দুর্দমনীয় হিমালয়, যে ইরামকে অতি দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে। আজ অতি সূক্ষ্ম এক হাসি ছুঁয়ে গেল রমণীর ঠোঁটে। চোখ বোঝায় উষ্ণ পানির বিচরণ অনুভব করলো সে প্রাণ ভরে। ভেজা ছোচে বিড়বিড় করলো আপন মনে, আমার আমার আলাদিন। গোসল ছেড়ে সুতি কাপড়ের এমব্রয়ডারি করা একটি গোল জামা পরল ইরাম। এগুলো নতুন কেনা, গত মাসে সামিয়া আর সারিকার সাথে শপিংয়ে যাওয়া হয়েছিল, তখন তার খালা ওরফে শাশুড়ি কিনে দিয়েছেন। বেশ আরাম আছে এগুলোতে। চুল মুছতে মুছতে বাথরুমের বাইরে বেরোলো সে। সামনের দৃশ্যটা তাকে মুগ্ধতায় গ্রাস করলো বিনা কারণে। বিছানায় আরামে ঘুমাচ্ছে ইজান। সে আসার পর খানিকটা খাওয়াতেই কাদা হয়ে গিয়েছে একেবারে। দিন দুনিয়ার কোনো হুঁশ নেই, নিদ্রাচ্ছন্ন। ছোট ছোট 2 হাত 2খানা মুখের 2 দিকে মুঠো করে রাখা। ইরাম গোসল করতে যাওয়ার সময় ঢেকে যায়নি ইজানকে, অথচ এখন একটা পাতলা চাদর দিয়ে ছোট্ট সোয়েটার ঢাকা। কাজটা কার বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুক ভরে উঠল তার তৃপ্তিতে, যার জন্য এত কিছু, এত সংগ্রাম, এত লড়াই। সে ছোট্ট মানুষটা ভালো আছে, এর থেকে বেশি কিছু কোনোদিন ইরামের চাওয়াই ছিল না। তোয়ালে রেখে ঘুরে তাকালো সে। রুমের সাথে লাগোয়া বারান্দা আছে একটা, সেই বারান্দায় দরজা খোলা, সেখান দিয়ে দেখা যাচ্ছে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবার। ইরামের আগে গোসল সেরেছে সে। একটা ছোলা হাফ হাতা শার্ট আর ট্রাউজার পরনে, শার্টের বুকের দিকেরকার বোতামগুলো খোলা থাকায় গলায় ঝুলতে থাকা একটা সিলভার চেইন চকচক করছে। চুলগুলো এখনো আধো ভেজা, তাকিয়ে আছে সুদূর আকাশ পানে। বাতাসের ছাপটা এসে গায়ে লাগছে, তাকে দেখাচ্ছে কোনো শিল্পীর হাতে গড়া সুনিপুণ এক ভাস্কর্যের মতন। ইরাম তাকিয়ে রইল অনেকটা সময়, অতঃপর পায়ে পায়ে এগিয়ে গেল বারান্দার ভেতরে, দাঁড়ালো সাইবানের পাশে। আকাশে কি দেখছো? নরম গলায় শুধালো ইরাম। সাইবান তার দিকে তাকালো না, আকাশের দিকে দৃষ্টি রেখে উত্তর দিল, তারা গুনছি। তারা গুনে শেষ করা যায় না। যতদিনে আপনি জবাব দেবেন ততদিনে শেষ হয়ে যাবে। ইরাম মাথা ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো। কি জবাব চাও তুমি? সেটা আপনি বুঝে নিন। বুকে দুবাহু বেঁধে স্বামীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সে। সাইবানের নয়ন জোড়া খুঁচিয়ে খুঁচিয়ে দেখে যাচ্ছে আকাশে ছড়িয়ে থাকা অগণিত তারাদের। তার কালো চোখের মাঝে অসীম সৌন্দর্য নিয়ে প্রতিফলন ঘটছে সেসবের, যেন তারা আকাশে নয় বরং সাইবানের চোখে ফুটেছে। ইরাম নরম গলায় বলল, তুমি বাস্তব সম্পর্ক চাও, আমাদের ভবিষ্যৎ চাও, সবই শুনলাম এবং বুঝলাম, কিন্তু আমার মনে হয় না তোমার ধারণা আছে তুমি কি চাইছো। এইবার সাইবান চোখ ঘুরিয়ে তাকালো ইরামের মুখে। ঘোরাফেরা করে ঠোঁটের উপর থামলো তা 1 সেকেন্ডের জন্য। পরক্ষণে আবার চোখে উঠে এলো, নয়নে নয়ন মিলালো। আমি না বুঝে জেদ করছি তাই মনে হয় আপনার? ইরাম মাথা দোলাল, একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, তুমি জেদ করছো না, তোমার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি বুঝতে পারছো না জীবনটা অনেক বড়। আজ বর্তমানে এরকম, কাল সেটা নাও থাকতে পারে। মানুষের মন পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না, সেখানে বছরের পর বছর ধরে একসঙ্গে চলাটা কঠিন।
চোখ তুলে স্বামীর গভীর দৃষ্টির মাঝে সরাসরি তাকালো ইরাম, বলল, তোমার আর আমার জন্য সেটা আরো কঠিন। কারণ আমাদের বয়সের বিভেদ, আর 5টা সাধারণ দম্পতির সঙ্গে নিজেদের তুলনা করাটা কঠিন। তুমি ভবিষ্যতে আরো ম্যাচিওর হবে, তোমার চিন্তাধারায় পরিবর্তন আসবে। এটা জাগতিক নিয়ম, দোষের কিছু নয়। একটি ঝোঁক গেল ইরাম, তার কণ্ঠস্বর অনেকটাই মিয়ে এলো। আর কিছু বছর পর আমার চুল পাক ধরবে, শরীর ভেঙে যাবে, চেহারা জেল্লা কমে যাবে, তখনও কি তোমার আমাকে মনে ধরবে? কি গাঢ় নীরবতা। রেলিং এর উপর হাত চেপে বসলো ইরামের। বাতাসে প্রবাহ এসে এলোমেলো করে দিয়ে গেল তার হালকা ভেজা চুলগুলো। মিনিট খানিক নৈশব্দ রাজ করলো, অতঃপর অতি ধীরে তার কাছে সরে এলো, দাঁড়ালো সাইবান। রেলিং এর উপর রাখা তার হাতটার উপর নিচের বিশাল হাতটা রাখলো। সব শীতলতা যেন তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেল। ইরাম টের পেল উষ্ণতার আচ্ছাদন। সূক্ষ্ম হাসলো সাইবান। আমার কাছে টাইম মেশিন থাকলে আমি সবার প্রথমে কি করতাম জানেন? কানের কাছে গভীর কণ্ঠটা বাজলো বুঝি ইরাম এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলো, তবু শুধালো। করতে? অতীতে গিয়ে সেই সময়টায় আপনাকে দেখতাম যখন আপনি একজন নারী থেকে একজন মা হয়ে উঠছিলেন। পাশ থেকে সরে পেছনে দাঁড়ালো সাইবান। ইরামের কাঁধে মাথা ঠেকালো, জড়িয়ে ধরে একটি হাত রাখলো অর্ধাঙ্গিনীর উদরের মাঝে। পুটলা যখন এইখানটায় বসবাস করতো তখন আপনাকে কেমন লাগতো দেখার ইচ্ছে আমার আমৃত্যু মিটবে না। একটু থামলো, থেমে সে যোগ করলাম। আপনার ফোলা পেট, ভারী শরীর, খিটখিটে মেজাজ, বাচ্চামো ব্যবহার, চামড়ার স্ট্রেচ মার্কস দেখার জন্য যে কোনো কিছু সওদা করতে পারে, তার কাছে আপনার পাগাচুল গলিত জ্যোৎস্না। ইরাম নির্বাক হয়ে রইল। কেমন অনুভূতি হচ্ছে তা ব্যাখ্যা করাটা মুশকিল। বুকের ভিতরে ঝড় উঠছে, যে ঝড় এত সহজে দমবে না আজ। অভ্যন্তরে যে সত্তাটাকে ইরাম বন্দি করে রেখেছে, আজ সেই দুয়ারে কড়া নেড়ে স্বাধীনতা চাইছে। আর কত দূরত্ব, আর কত লুকোচুরি, আর একটুখানি ভালোভাবে বাঁচার অধিকার কি তার নেই? চালমাচাল এই দোলাচলের মাঝেই তার কানে ভেসে এলো। আপনার প্রতিটা রূপই এই অধমের চোখে প্রবল আকর্ষণীয় ইরাম। এ যেন এক নিগুড় আহ্বান। হাজার চাওয়া সত্ত্বেও এই আহ্বানের সামনে নিজেকে ধরে রাখা গেল না। কাপা কাপা একটি হাত ইরাম নিজের উদরের উপর চেপে বসা পুরুষালী হাতের উপর রাখলো। আঙুলগুলো জড়িয়ে গেল তার নরম আঙুলের ভাঁজে ভাঁজে। আলাদিন? হুম। ডাকের বিপরীতে যখন উত্তরটা ভেসে এলো, তখনই ইরামের খুব মধুর অনুভূতি হলো। নিজেকে স্বাধীনতা দিল সে, এলিয়ে দিল শরীরটাকে স্বামীর বুকে বিপরীতে। সাইবান আরো শক্তভাবে তাকে জড়িয়ে কাছে টেনে নিল, ঘাড়ে মুখ গুজল। সদ্য গোসল ছেড়ে আসা ইরামের শরীরে শীতল সব সুবাসটুকু তাকে মাতোয়ারা করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বড্ড কষ্ট হচ্ছে। ইরাম আকাশে তারাদের দিকে চেয়ে বলল, একটা সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। যেখানে বিশ্বাসের বাস, সেখানে নিষিদ্ধ সর্বনাশ। আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি জানি না, তবে তুমি আমার জীবনে এমন কিছু সত্য জানো যার সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তির ধারণা নেই। ইউ নো মাই ডার্কেস্ট সিক্রেট, মাই ডার্কেস্ট পাস্ট। কিন্তু সেই হিসেবে আমি তোমার সম্পর্কে কতটুকু জানি? সাইবান থমকালো, মুখ তুলে খানিকটা বিস্ময় নিয়ে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার আঙুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজেদের মেলানো হাত দুটো দেখতে দেখতে বলল, যদি তুমি আমাদের মাঝে সত্য চাও, তবে তোমাকেও সত্য হতে হবে। আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করো কিনা। যদি মনে হয় এক বিন্দু হলেও করো, তাহলে তোমাকে বুঝতে আমাকে একটুখানি সাহায্য করো, কেমন? সাইবানের আঙুলগুলো ইরামের আঙুলের মাঝে এতটা জোরে চেপে বসলো যে রমণী এবার রীতিমতো ব্যথায় পেল, তবুও নিজের হাত সরিয়ে নিল না, স্বামীকে সময় দিল। সাইবানের চেহারা শক্ত হয়ে গিয়েছে, চোখ জোড়া থেকে নমনীয় ভাব বিদায় নিয়ে কেমন বিষণ্ণতা ভর করেছে। অবশেষে ঝুঁকে ইরামের কাঁধে কপাল ঠেকালো সে, একটি দীর্ঘশ্বাস ফেললাম। আপনি কবে থেকে জানেন? তার কণ্ঠটা হালকা ভাঙা শোনালো। ইরাম জবাব দিল, আমি জানি না, তোমার কাছ থেকে জানতে চাই। তুমি বললে তবেই আমি জানবো। কিছুক্ষণ নীরব হয়ে থাকলো সাইবান। ইরাম ভাবলো কোনো প্রতিক্রিয়া আসবে না, হয়তো সে
অতটাও কাছাকাছি যেতে পারেনি এই ছেলেটার। যতটা কাছাকাছি গেলে মনের কথাগুলো একেবারে লুকিয়ে না রেখে খোলাখুলি বিনিময় করা যায়, অথচ তার আলাদিন তাকে আরো একবার পরিপূর্ণভাবে হতবাক করে দিল। আগের তুলনায় শান্ত হয়ে বলল, আমাকে একটু সময় দিন, একটুখানি গুছিয়ে নেই। আমি আপনাকে নিজে থেকে সব বলবো। ব্যাস, আর পারা যায় না। এত কিছুর পর আর ফিরিয়ে দেয়া মানায় না। ইরামের বুকের ভেতরটা ধরফর করে উঠল, মনে হলো যেন শ্বাস আটকে যাবে তার। সাইবান বলে গেল, আর থ্যাঙ্কস। আমার মতন মহা বোকামি না করে আপনি সরাসরি আমার কাছে এসেই জানতে চেয়েছেন। আমি দাম্পত্য জীবনে এখনো কাঁচা, হালটা আপনাকেই শক্ত হাতে ধরতে হবে। সহসাই উঁচু ঘুরে দাঁড়ালো ইরাম, দুর্বোধ্য হৃদয়ে চেপে দুহাত তুলে সাইবানের মুখটা চেপে ধরলাম। তোমাকে কি কোনো বাহানাতে আটকানো যাবে না? মৃদু হাসলো সাইবান। ইরামের হাতে বিড়াল ছানার মতো নিজের মুখ ঘষতে ঘষতে বললাম, তালা আটকায় চাবিতে, মাছ আটকায় বড়শিতে, আর আমি আটকাই আপনাতে। ঝুঁকে এলো সে, স্তব্ধ অর্ধাঙ্গিনীর সন্নিকোচে থেমে প্রাণ ভরে তার ভ্রুজোড়ার ভাঁজ, চেহারার লালিমা এবং ঠোঁটের কাঁপুনি খেয়াল করলো। বৃদ্ধা আঙুলে ছুঁয়ে দিল সেই ছোঁচ। ইরাম শিউরে উঠল, পরক্ষণেই ফিসফিসিয়ে বললাম, পরে যেন বলো না আমি তোমায় সাবধান করিনি। আপনি তো আমার জন্য গোটা একটা বিপদ সংকেত। আসতে যেতে সাবধানতা ভাসে, তবুও যাই বারবার পিছলে। নরম ঠোঁটের উপর নিজের ঠোঁট বসিয়ে দিল সাইবান, প্রথমটা আলতো পাবে। ইরামের সমস্ত শরীর কাঁপল, হাত দুখানা ঠেলে দূরে সরাতে চাইল এই প্রণয়কে, অথচ আজ তা পারা গেল না। নব সূচনা গ্রাস করলো তাকে, নতুন প্রত্যাশা, আশা, ভরসা এবং স্বপ্নের উদয় ইরামকে আর নির্বিকার হতেই দিল না, সাড়া দিল সে। সাইবান তাতে সেকেন্ড খানিকের জন্য জমে গেল। বুঝি এমন নিগুড় উৎসাহ আশা করেনি। ঠিক পর মুহূর্তে সব দ্বিধা দ্বন্দ্ব ভেঙে চুরমার হয়ে গেল। দুহাতে ইরামকে কাছে টেনে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলল সাইবান। অর্ধাঙ্গিনী তার শক্তপোক্ত শরীরের ভার স্পষ্টই টের পেল, সঙ্গে তীব্র আবেগের উদ্গীরণ। ইরামের চোখ জোড়া বুঝে গেল, সে শুধু অনুভব করে গেল তার ঠোঁটের মাঝে সাইবানের ঠোঁটের আগ্রাসী বিচরণ। এক হাতে তার চুল আঁকড়ে ধরল সামে, কোমরে আঙুল চেপে ঠেলে দিল রেলিং এর উপর। সিমেন্টের থামে পিচ ঠেকলো ইরামের, না চাইতো সামান্য ঘুমিয়ে উঠল সে। আই ওয়ান্ট ইউ মাই প্রেশিয়াস। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তার ছোঁচের বিপরীতে ফিসফিস করলো সাইবান। তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন রক্তিম আভা ধারণ করেছে, কপালের চুল এলোমেলো হয়ে পড়েছে, ভ্রু প্রিয়াংশী অশনি সংকেতের মতন চিকচিক করছে, আর ওই চোখ জোড়ায় যেন জনম জনমের মোহ। ইরাম বিমুগ্ধ চেয়ে দেখলো সাইবান তার নাকের ডগার চুমুকে আবারও বলল, এত আদর আর বুকে রাখা যায় না। আজ আমার আদর নিয়ে হয়ে যান না। ইরাম মুখে কোনো উত্তর করলো না। দুহাত বাড়িয়ে স্বামীকে কাছে টেনে প্রথমে তার কপালে চুমু দিল, অতঃপর পুনরায় সে ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট চুপিয়ে দিল। সাইবানের আঙুল তার চুলের মাঝে চলে গেল, আঁকড়ে ধরলো যেন সমস্ত অস্তিত্বকে। ইরাম নিজেকে বিলিয়ে দেওয়ার সাহস করলো। চোখ বুজে ফেলতেই মনে হলো যেন অসংখ্য হাত তাকে চারিপাশ থেকে চাপড়ে ধরতে চাইছে। হাজারো স্মৃতি ভাসলো মানুষ পটে, অন্ধকার ঘর, চিৎকার, শরীরের দাগ, রক্ত, উন্মাদ করা হাসি, বিকৃত উদযাপন। শরীর কাঁপলো সেই দুঃসাহ স্মৃতির তাড়না। তবে আজ নিজেকে সরিয়ে নিল না সে, নিবেদন করলো এই বেপরোয়া ঘূর্ণিঝড়ের সামনে। পরিণতি কি হবে জানা নেই তার। ইরামের শরীরটাকে শটান শূন্যে তুলে ফেললো সাইবান, যেন পুতুল মাত্র। হনন করে হেঁটে বারান্দা থেকে চলে এলো রুমের ভেতর, বিছানার এক পাশে সযত্নে শুইয়ে রাখলো। ইরাম উঠে বসার সুযোগটুকুও পেল না। এর আগে সাইবানের ভারী শরীর চেপে এলো তার উপর। ইরামের শরীরটাকে শটান তুলে ফেললো সাইবান, যেন পুতুল মাত্র। হন হন করে হেঁটে বারান্দা থেকে চলে এলো রুমের ভেতর, বিছানার এক পাশে সযত্নে শুইয়ে রাখলো। ইরামের উঠে বসার সুযোগটুকু পেল না। এর আগে সাইবানের ভারী শরীরটা চেপে এলো তার উপর, হাত দুটো চেপে ফেললো ম্যাট্রেসে। অর্ধাঙ্গিনী ঠোঁট পেরিয়ে চিবুক কানের লতি ছুঁয়ে গেল তার অধচরা, নেমে এলো আরো নিচে, গলা আর কাঁধের সংযোগে, ঠিক যেখানে উন্মত্ত হয়েছে ইরামের পালস, সেখানেই একটা
কামড় বসিয়ে দিল সাইবান। আলাদিন। রমণীর মনে হলো তার ধর থেকে আত্মা বোধহয় বেরিয়ে গেল। নামটা অজান্তে মুখ ফসকে বেরিয়ে এলো আবেদন নিয়ে। হাসলো সাইবান আবেশিত গলায় বলল, আপনার আলাদিন। ইরামের গলায় মুখ গুজে দিল সে। তার মাতাল করার ছোঁয়ায় কম্পিত হতে লাগলো রমণীর সর্বাঙ্গ। প্রাণ ভরে অনুভব করলো সাইবান নিজের শরীরের ভারে, নিচে অর্ধাঙ্গিনীর প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি দ্রুত নিঃশ্বাস। দারুণ মুগ্ধতা গ্রাস করলো তাকে। আপনা আপনি ইরামের পিঠের নিচে হাত চলে গেল তার। জামার বোতামগুলো খুলতে লাগলো সময় নিয়ে, একটা একটা করে। উন্মুক্ত হাওয়া কাঁধে ছুঁয়ে দিল নিজের ছোট, যত গভীরভাবে সম্ভব, যত ভার পারা যায়। বাদ দেওয়া যাবে না 1 ইঞ্চি ত্বক। ইরামের বাম কাঁধে রেঙে উঠল তার আদরের চিহ্নে। অসীম তৃপ্তি হলো এই দখলদারিত্বে। পিঠের মাঝে হাত বুলিয়ে ইরামের কানের লতিতে কামড় বসাতেই হঠাৎ জমে গেল উভয়। ঘর থেকে বেরিয়ে এমন দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। চকচকে লাল হয়ে ওঠা মুখে চেয়ে থাকলো রইল ইরাম স্বামীর মুখপানে। তারপরে মাথা কাত করে দেখলো পাশে বিছানায় আরেকটু দূরে শুয়ে হাত পা ছুঁড়ে কাছে চান। এক মুহূর্তের জন্য তার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দুজনের। ভীষণ লজ্জাবোধ হলো ইরামের। সাইবানের বুকে হাত ছেঁকিয়ে ছিল। সরো, কুচুপু কাঁদছে। অথচ এক চুলো নড়ল না সাইবান। মাথা কাত করে তাকিয়ে থাকলো ইজানের ছটফট করতে থাকা শরীরের দিকে। তার চেহারায় কেমন যেন শক্ত হয়ে গিয়েছে। ফ্রিজরার মাঝে তীব্র চান চান ভাঁজ, কপালের পাশে শিরা উপশিরা জেগে উঠেছে। গলার দিকটায় ধমনী স্পষ্ট তপতপ করছে। কাছাকাছি থাকা শরীরে হঠাৎই বেড়ে যাওয়া উত্তাপটা ইরাম স্পষ্টই টের পাচ্ছে। স্ত্রীকে বিদ্যুৎ দিলে যেমন ধীরে ধীরে গরম হয়ে ওঠে, সাইবানও ঠিক তেমন গরম হয়ে যাচ্ছে। আর একটু হলেই বাষ্পীয় ইঞ্জিনের মতন তার মাথা থেকেও ধোঁয়া বেরোনো শুরু হতে পারে। ইরাম উঠতে চাইল, এবার খানিকটা জোরে ধাক্কা দিল। আলাদিন। ঝপ করে তার কাঁধে মাথা গুজে ফেলে সাইবান। ছেলেটার শরীর কাঁপতে শুরু করেছে। 2 হাতের আঙুল বিছানার চাদর এত শক্তিতে আঁকড়ে ধরেছে যে আঙুলগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইরাম ফিসফিস শুনতে পেল নিচের কানে। এক লাফে ইরামের ওপর থেকে উঠে পড়ল সাইবান। ধূপধাপ পা ফেলে হন হন করে এগিয়ে গেল, এক হাতে খাবলা দেওয়ার মতন করে ইজানকে তুলে ফেলল। ইজানের কান্না থেমে গেল হঠাৎ করে। অশ্রু সজল চোখে সে চাপচাপ করে চেয়ে রইল পিতার দিকে, যেন নিজেও অবাক হয়ে গিয়েছে। ইরাম হতবিহ্বল হয়ে চেয়ে দেখলো সে নিশ্চিতভাবে জানে ইজান কথা বলতে পারলে বলতো। এটা কোন ধরনের বিয়াদুবি আব্বু? তার মুখ থেকে বেরোলো, গু। তোরে গুয়ের পোটলায় বাইন্দা পিসা দিয়া একসের ওসাইতে পারতাম। সাইবানের মুখ থেকে বরিশাইলা ভাষা বেরিয়ে গিয়েছে। ইরাম ফ্যাল ফ্যাল করে শুধু দেখে যাচ্ছে কাঞ্চন। ইজানও কম যায় না, কত বড় সাহস! বাপে ওনাকে গালি দেয়। সেও ছোট্ট পা তুলে বুক বরাবর লাথি ঢাকিয়ে খেকিয়ে উঠল। আগা গু। একা পাক্কা মারমু এইখানে ফ্লাশ হইবে যাইয়া লেট্টিনে। সত্যি সত্যি ছুড়ে দেওয়ার ভঙ্গি করলো সাইবান। তার বাহুর মাঝে সাপের মতন হাত পা জড়িয়ে আঁকড়ে ধরে ফেলে ইজান। নিজের শক্ত মাটির এক ভয়ানক কামড়ি বসিয়ে দিল বৃদ্ধাঙ্গুলে। সুচ ফোটার মতন একটা ব্যথা হলো। সাইবান ঝটকা দিয়ে উঠল। ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল সে। ইজান তার হাত থেকে নেমে গড়িয়ে গেল ম্যাট্রেসের উপর। কার্যসিদ্ধ হাসিল হয়েছে। বিজয়ের ভঙ্গিতে মাথা তুলল সে। তাতেই দেখা গেল নিচের মাড়ির উপর সাদা সাদা সুচালো কিছু একটা একেবারেই চলচল করছে। গজে উঠল সাইবান। ইরাম যেন সম্বিত ফিরে পেয়েছে এতক্ষণে। দ্রুত ইজানকে বুকে টেনে নিল সে। দেখি দেখি, আমার কুচুপুর দাঁত উঠেছে। একটি আঙুল ঢুকে সন্তর্পণে পরীক্ষা করলো ইরাম। কিছুদিন থেকেই সে বুঝতে পারছিল জায়গাটা শক্ত ছিল, দাঁত উঠবে শীঘ্রই। আজ সকালেও তো মুখ পরিষ্কার করার সময় সুচালো লেগেছিল, তবে তখনও দাঁত ভালোভাবে বেরোয়নি। এখন স্পষ্ট দেখা যাচ্ছে ছোট্ট একটুখানি। ইরামের মাঝে ইজান একেবারে গলেই গেল। মাতৃ হৃদয় আনন্দে নেচে উঠল। জড়িয়ে ধরে অসংখ্য চুমু খেল সে ছেলেকে। আমার আব্বু, আমার সোনাটা কত বড় হয়ে গিয়েছে। আমার কুচুপুটা দাঁত উঠেছে সময়। হ্যাঁ, কত সাহসী আমার বাবু, কত সাহসী আমার আব্বুটা। খিলখিলি হাসলো ইজান। মায়ের আদরে উত্তেজিত হয়ে পড়ল। আ আ
গু গু। লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের বুকে লেপটে থাকা ইজানের দিকে আঙুল তুলে হুঙ্কার দিল। উল্টো ঘুরে হন হন করে রুম থেকে হেঁটে বেরিয়ে গেল সাইবান। যাওয়ার সময় দরজাটা এত জোরে লাগিয়ে দিল যে ঠাস করে শব্দ চারিপাশে কেঁপে উঠল। প্রথমটায় স্তব্ধ হয়ে রইল ইরাম এবং ইজান দুজনে। পরক্ষণে একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেল। ছেলের কপালে কপাল খসতে খসতে ইরাম বলল, আব্বু তো যেতে গেছে রে কুচুপু। বা গু। বহুদিন বাদে প্রাণ খুলে হাসলো ইরাম। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল ইরাম। বলা বাহুল্য সাইবান সত্যি গত রাতে আর রুমে আসেনি। ব্যাপারটা কি হলো এতই রাগ? সে রাগের কথা মনে আসলেও ইরামের হাসি পাচ্ছে এখন। তাই ঘুম ভাঙতে সে উঠে ফ্রেশ হয়ে নিল। ইজান মহারাজ রাতের দরবার শেষ করে এখন নিদ্রা বিশ্রামে আছেন। তাকে শুয়ে রেডি হয়ে ইরাম নিচে নেমে গেল। কাঠের সিঁড়িতে ক্যাচ ক্যাচ শব্দ হলো। সাইবান অভিমানীটাকে এখন না আবার তোষামত করে ম্যানেজ করতে হয়। নিচে নামতে বেশ কিছু খাবারের সুখসার নাকে গেল ইরামের। সামনের দৃশ্য দেখে তার পদক্ষেপ সিঁড়ির মাঝেই থেমে গেল। বিস্মিত নয়ন মেলে দেখলো সে নিচে বসার ঘরটা মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। পুরাতন দিনের বিয়ে বাড়ি যেমন রঙিন কাগজ ত্রিভুজের মতন কেচে কেচে ঝোলানো হতো তেমনই ঝোলানো হয়েছে। কয়েকজন কর্মী নিরলস পরিশ্রমে করে যাচ্ছে এখনো। টি টেবিলের সামনে মেঝেতে বসে অনুরাগ রঙিন কাগজ কেটে কেটে দিচ্ছে। সেই পাশে সুগন্ধ বসে বসে ঝালর বানাচ্ছে। মিসির সোফায় বসে বেলুন ফুলিয়ে রেখেছে। হঠাৎ করে দেখলে মনে হবে বুঝি 90 দশকের কোনো অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছে কেউ। ইরাম অবাক হয়ে সামনে এগোলো। অবশেষে চোখ গেল তার ওই মানুষটার দিকে। সারা রাত কোথায় ছিল বুঝতে বাকি রইল না। দেয়ালের কাছে চেয়ারের উপরে সাইবান আঠা দিয়ে একটা পোস্টার টানাচ্ছে সে। সেই পোস্টারে আবার লেখা, কিন্তু জয়ের জায়গায় বদলে ভুলে জ লিখে ফেলেছে সে। সেটা আবার নতুন করে লেখারও প্রয়োজন বোধ করেনি। ঝ কেটে ওইখানেই বানান ঠিক করে লিখেছে আবার। সাইবান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্কার হাতে কি যেন দেখলো। হতবাক ইরাম খেয়াল করলো সেই লাইনটাও আবার কেটে কুটে সাইবান ওই কাটাকাটির মাঝখানে লিখল।